সহজ রেশন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্ট বেঙ্গলি সাবজেক্টের সম্পূর্ণ উত্তর সহ এই সাজেশনটি দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 40 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 20 মিনিট সময় দেওয়া থাকবে। আর সিলেবাসের মধ্যে দেখো তোমাদের পাঠ্য বই থেকে নব সৃষ্টি, আকাশের সাতটি তারা, চিঠি, আবহমান, রাধারানী এই গল্প, কবিতা এবং প্রবন্ধগুলো রয়েছে। এছাড়া সহায়ক পাঠ থেকে তোমাদের করভাস যে অংশ রয়েছে সেটা থাকবে। ব্যাকরণ বই থেকে তোমাদের বাংলা শব্দভাণ্ডার, শব্দ ও পদ, বিশেষণ, সর্বনাম সম্পর্কে বিস্তারিত আলোচনা এইগুলো থাকবে। নির্মিত অধ্যায় থেকে ভাবার্থ এবং সারাংশ, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে থাকবে। এই সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ, সহায়ক পাঠ, ঠিক আছে, ব্যাকরণ এগুলো কিন্তু রয়েছে। ওকে, তো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের যে পিডিএফ ফাইল সেগুলো আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। চাইলে তোমরা সেই পিডিএফ ফাইলগুলো তোমরা নিতে পারো। তার জন্য অবশ্যই সহজ রেশন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, ঠিক আছে। তো চলো এই ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ রয়েছে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। প্রথমে তোমাদের যেটা রয়েছে নব সৃষ্টি প্রবন্ধ, যেটা রয়েছে সৈয়দ মুস্তফা আলীর লেখা। এখান থেকে 3 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো প্রথমে দেখো, তারপর আমরা কি করবো 5 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দেখো 1 নম্বর প্রশ্ন হচ্ছে সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। লেখক একথা বলেছেন কেন? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। উত্তরগুলো কিন্তু আমি তোমাদের পড়ে শোনাচ্ছি না। 2 নম্বর হচ্ছে বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, এ প্রসঙ্গে তোমার মত উপযুক্ত উদাহরণ সহ প্রতিষ্ঠা করো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর দাগের প্রশ্ন। এখানে বলা হচ্ছে বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। নব সৃষ্টি প্রবন্ধে প্রবন্ধী কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন? ঠিক আছে, অর্থাৎ বাংলা ও ইংরেজি ভাষা যে আত্মনির্ভরশীল নয় এটা কেন বলা হয়েছে, ঠিক আছে, তার উত্তরটা লিখতে হবে। উত্তরটা তোমরা স্ক্রিন থেকে দেখে নাও। এরপর দেখো 4 নম্বর দাগে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। স্বয়ংসম্পূর্ণ শব্দের অর্থ লেখো। সংস্কৃত কেন স্বয়ংসম্পূর্ণ ভাষার মর্যাদা পেতে পারে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে, স্ক্রিন থেকে দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো, এখানে আমরা 3 নম্বর মানে 4টি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম। এরপর 5 নম্বর মানে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেবো, ঠিক আছে, নব সৃষ্টি এই প্রবন্ধ থেকে। প্রথম প্রশ্ন, ধর্ম বদলালেও জাতির চরিত্র বদলায় না, উৎস ও প্রসঙ্গ নির্দেশ করো, উদ্ধৃতিটির তাৎপর্য বুঝিয়ে দাও। ঠিক আছে, ভালোভাবে দেখে নাও তোমরা প্রশ্নের উত্তর দিক এখান থেকে। নেক্সট প্রশ্ন আমরা দেখবো। এরপর দেখো পরবর্তী প্রশ্ন 2 নম্বর দাগে, ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। কি চেষ্টা করে দেখার কথা এখানে বলা হয়েছে? এ বিষয়ে বাঙালি সাহিত্যিকদের ভূমিকা কি ছিল? ঠিক আছে, দেখো উত্তরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর দাগে। আচ্ছা, এখানে দেখো আমরা 5 নম্বর মানের 2টি প্রশ্নই কিন্তু আমরা আলোচনা করলাম। এই 2টি প্রশ্নই কিন্তু তোমরা 5 নম্বর মানের জন্য নব সৃষ্টি যে প্রবন্ধ সেখান থেকে ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। এরপর তোমাদের যে কবিতা রয়েছে আকাশের সাতটি তারা, জীবনানন্দ দাশের লেখা। ঠিক আছে, এখান থেকে দেখো 3 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো। প্রথম হচ্ছে 1 নম্বর দাগে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কেউ, উদ্ধৃতাংশে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? ঠিক আছে। 2 নম্বর দাগে, এরই মাঝে বাংলার প্রাণ পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, অর্থাৎ এটার অর্থ কি সেটা বুঝিয়ে লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর দাগে, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, তাৎপর্য ব্যাখ্যা করে। এটারও তাৎপর্য লিখতে হবে, অর্থাৎ এটার অর্থ কি সেটা ব্যাখ্যা করে লিখতে হবে। ওকে, পরের প্রশ্ন দেখো 4 নম্বর দাগে, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেবে ডুবে গেছে, পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? ঠিক আছে, তো এর উত্তরটা তোমরা ওখান থেকে দেখে নাও। 5 নম্বর দাগে, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত ও নীল বিশেষণে ভূষিত করার কারণ কি? ঠিক আছে, অর্থাৎ বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল এইভাবে বলা হয়েছে কেন বা এইভাবে বোঝানো হয়েছে কেন সেটা লিখতে হবে। 6 নম্বর দাগে, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, পংক্তিটির ব্যাখ্যা করো। ঠিক আছে, এটার অর্থ লিখতে হবে, কি অর্থ সেটা বুঝিয়ে লিখতে হবে। ওকে, পরের প্রশ্ন দেখো। এরপর আমরা দেখবো তোমাদের আকাশের সাতটিটা যে কবিতা, এখান থেকে 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ঠিক আছে, প্রশ্ন এবং উত্তরগুলো। তো 3 নম্বর মানের 6টি প্রশ্ন উত্তর আমরা এখানে আলোচনা করলাম এই কবিতা থেকে। এরপর 5 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখো। 1 নম্বর হচ্ছে আকাশের সাতটি তারা কবিতায় প্রকাশিত কবি জীবনানন্দ দাশের বঙ্গ প্রকৃতির পরিচয় দাও। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে, উত্তরটা তোমরা দেখে নাও স্ক্রিন থেকে।
এরপর দেখবো নেক্সট প্রশ্ন। এখানে বলা হচ্ছে আকাশের 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আকাশের 7টি তারা ফুটে উঠলে কবি কি টের পান। ঠিক আছে, দেখো উত্তরটা দেখে নাও এখান থেকে। এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখবো। নেক্সট প্রশ্ন হচ্ছে আমি এই ঘাসে বসে থাকি, কে কখন ঘাসে বসে থাকেন, এই ঘাস বলতে তার কোন বিশেষ অভিব্যক্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখবো, উত্তরটা তোমরা দেখে নাও স্ক্রিন থেকে। এরপর হচ্ছে 4 নম্বর দাগে আকাশের 7টি তারা কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। ঠিক আছে, আকাশের 7টি তারা কবিতাটির নামকরণের সার্থকতা লিখতে হবে। তো দেখো উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। নেক্সট আমরা দেখবো আবহমান কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা। এখান থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা, কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে। ঠিক আছে, দেখো কোন পিপাসাকে কেন দুরন্ত বলা হয়েছে। ঠিক আছে, উত্তরটা তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 নম্বর দাগে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে, এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি। ঠিক আছে, এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি। উত্তরটা দেখো এখান থেকে স্ক্রিনের উপর থেকে তোমরা দেখে নাও। পরবর্তী প্রশ্ন 3 নম্বর দাগে যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, উঠানে গিয়ে দাঁড়ালে কি চোখে পড়বে। ঠিক আছে, উঠানে গিয়ে দাঁড়ালে কি চোখে পড়বে, উত্তরটা এখান থেকে দেখো। পরের প্রশ্ন দেখো আমরা। এখানে দেখো 3 নম্বর মানে 3টি প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করলাম, 3টি প্রশ্ন উত্তর। এরপর 5 নম্বর মানে প্রশ্ন এবং উত্তরগুলো দেখো আবহমান কবিতা থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না, উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে সেটা বিশ্লেষণ করে লিখতে হবে। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো 2 নম্বর দাগে হচ্ছে, ওকে উত্তরটা তোমরা দেখে নাও ভালোভাবে এখান থেকে আগে, তারপর আমরা 2 নম্বর প্রশ্ন এবং উত্তরটা দেখবো। দেখো 2 নম্বরে বলা হচ্ছে আবহমান শব্দের অর্থ কি, কবিতায় ব্যক্ত ভাবের সঙ্গে এই নামকরণ কতদূর সামঞ্জস্য বলে তুমি মনে করো। অর্থাৎ এখানে আবহমান কবিতাটির যে নামকরণের সার্থকতা সেটাই কিন্তু লিখতে বলা হচ্ছে। এরপর দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। ওকে, আবহমান কবিতার নামকরণের সার্থকতা এখান থেকে তোমরা দেখে নাও। দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে চিঠি তোমাদের যে প্রবন্ধ রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা, এখান থেকে প্রথমে 3 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে মরদ কি বাত হাতে কি দাঁত কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এটার অর্থ কি সেটা বুঝিয়ে লিখতে হবে, 3 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। নেক্সট হচ্ছে 2 নম্বর দাগে কোন বিশেষ প্রয়োজনে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এই চিঠিটি লিখেছিলেন। ঠিক আছে, অর্থাৎ এই যে স্বামী বিবেকানন্দ যে চিঠি যে প্রবন্ধটা, ঠিক আছে, এটা স্বামী বিবেকানন্দ কাকে লিখেছিলেন, মিস নোবেলকে লিখেছিলেন। ঠিক আছে, তো কিসের জন্য লিখেছিলেন সেটা আমাদের এখানে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন, বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর দাগে কিন্তু বিঘ্নও আছে বহু, কোন কোন বিঘ্নের কথা বলা হয়েছে লেখো। ঠিক আছে, তো কোন কোন বিঘ্ন বা কোন কোন বাধার কথা বলা হয়েছে সেটা এখানে আমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো চিঠি প্রবন্ধ থেকে 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর দাগে স্বামী বিবেকানন্দ লিখিত পাঠ্য চিঠির বিষয়বস্তু আলোচনা করো। ঠিক আছে, অর্থাৎ এই যে চিঠি যে প্রবন্ধ রয়েছে স্বামী বিবেকানন্দ এর বিষয়বস্তুটা লিখতে হবে, আর যে সার সংক্ষেপ সেটাই তোমাদের লিখতে হবে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, উত্তরটা দেখে নাও এখান থেকে আগে, তারপর দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দেবো। ঠিক আছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে স্বদেশ প্রীতি রয়েছে সেটা এখানে তোমাদের লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, দেখো উত্তরটা দেখো এখান থেকে, তারপর আমরা পরবর্তী প্রশ্ন দেখে নেব। নেক্সট হচ্ছে 3 নম্বর জায়গায় তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, উক্তিটি কার, বক্তার এমন মন্তব্যের কারণ কি। অথবা অর্থাৎ এই প্রশ্নটিকে এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে তোমাকে একটু সাবধান করা দরকার, কাকে কেন সাবধান করা দরকার, এই বিষয়ে কি বিষয়ে সাবধান করা দরকার। ঠিক আছে, দেখো উত্তরটা এখান থেকে তোমরা দেখে নাও। এরপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব। নেক্সট হচ্ছে রাধারানী তোমাদের যে গল্প রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ঠিক আছে, এই রাধারানী গল্প থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথমে 3 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে সুতরাং আর আহার চলে না, কাদের প্রসঙ্গে এই উক্তি, তাদের আহার বন্ধের উপক্রম হলো কেন। ঠিক আছে, এখানে দেখো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাধারানীর বিবাহ দিতে পারল না,
রাধারানীর বিবাহ দিতে না পারার কারণ আলোচনা করে। ঠিক আছে, কেন রাধারানীর মা রাধারানীর বিয়ে দিতে পারেননি সেটা এখানে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে তাহাতেই মার পথ্য হইবে। রাধারানী কিভাবে মায়ের পথ্য জোগাড়ের চেষ্টা করেছিল। পথ্য মানে কি ওষুধ। ঠিক আছে, তার মা যে অসুস্থ হয়েছিলেন তার ওষুধ কিভাবে রাধারানী জোগাড় করেছিল সেটা এখানে লিখতে হবে। ওকে, রাধারানী যেভাবে সেই মালা বিক্রি করতে গিয়েছিল সেটা এখানে তোমাদের লিখতে হবে। 4 নম্বর দাগে অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। কোন পরিস্থিতিতে কাঁদতে কাঁদতে রাধারানী বাড়ির পথ ধরলো। ঠিক আছে, রাধারানী কাঁদতে কাঁদতে রথের মেলা থেকে যে বাড়ি ফিরেছিল, ঠিক আছে, তার যে মালা বিক্রি হয়নি, ঠিক আছে, সেটাই তোমাদের এখানে লিখতে হবে। এরপর রাধারানী গল্প থেকে আমরা 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। দেখো, প্রথম 1 নম্বর দাগের প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের কথা বলা হয়েছে। পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র ও নির্লোভতার প্রসঙ্গ আলোচনা করো। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে প্রথম 1 নম্বর প্রশ্ন। উত্তরটা তোমরা এখান থেকে ভালোভাবে দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা। উত্তরটা তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে। এরপরের প্রশ্ন দেখো, উত্তরটা আগে দেখো এখানে, তারপর আমরা পরের প্রশ্নটি দেখে নেব। ওকে, নেক্সট দেখো 2 নম্বর দাগে রাধারানীর নামে এক বালিকা মাহেশে রথ দেখিতে গিয়াছিল। রাধারানীর মাহেশে রথ দেখতে যাওয়ার কারণ কি ছিল, সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ রাধারানী কেন মাহেশে রথ দেখতে গিয়েছিল, ঠিক আছে, সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছে সেটা তোমাদের লিখতে হবে। 3 নম্বর দাগে আমরাও ভিখারি হয়ে আছি, দান গ্রহণ করিয়া খরচ করি। বক্তার এই মন্তব্যের প্রেক্ষাপট গল্পাংশ অবলম্বনে আলোচনা করো। ঠিক আছে, দেখো এই উক্তিটা কে করেছিল, রাধারানীর মা করেছিল। ঠিক আছে, এবং সে কেন করেছিল সেটা এখানে লিখতে হবে, তার প্রেক্ষাপটে এখানে লিখতে বলা হচ্ছে। এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে, ঠিক আছে, কার্ভাস সহায়ক পাঠে তোমাদের 3টি অংশ রয়েছে। তো কার্ভাস যে অংশটা এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে রয়েছে। এখান থেকে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো 3 নম্বর অথবা 5 নম্বর মানের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া হতে পারে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কার্ভাস গল্প অনুসরণে কার্ভাসের মানব সুলভ বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া। ঠিক আছে, কার্ভাসের যে মানব সুলভ বুদ্ধি যেটা সে পেয়েছিল সেটাই কিন্তু এখানে তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে। দেখো উত্তরটা তোমরা এখান থেকে দেখে নাও। এরপর দেখো 2 নম্বর দাগে ম্যালি ফাউল ও গ্রিব নামের পাখি সম্পর্কে আমরা কার্ভাস গল্পে কি কি তথ্য পাই সেগুলো লিখতে হবে। ঠিক আছে, তো ম্যালি ফাউল এই যে পাখি সম্পর্কে এখানে লিখতে হবে। ঠিক আছে, এটা তোমরা এখানে দেখে নাও। আর গ্রিব নামক যে পাখি সেটা সম্পর্কে তথ্য এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা দেখে নাও। 3 নম্বর দেখা প্রশ্ন হচ্ছে আমার অর্নিথিন যন্ত্র আজ তৈরি শেষ হলো, যন্ত্রটির পরিচয় দাও। এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে অর্নিথিন যন্ত্র, তারপরে এই যন্ত্রের ব্যবহার এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো আমরা। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর দাগে 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস কোন বিষয়ে কথা বলা হয়েছে, কিরকম প্রোগ্রেস হয়েছিল। ঠিক আছে, এখানে সেই কার প্রোগ্রেসের কথা বলা হয়েছে, কার্ভাসের প্রোগ্রেসের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে প্রথমে বক্তব্যের বিষয়টা লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো প্রোগ্রেসের ধরন, কথা মুখ, এটা একটা পয়েন্ট। ভাষা, শিক্ষা, জ্ঞান, শিক্ষা লাভ, লেখার দক্ষতা অর্জন, এগুলো সে অর্জন করেছিল কি কার্ভাস অর্জন করেছিল। দক্ষতার বিকাশ, ঠিক আছে, এইভাবে পয়েন্ট অনুসারে এখানে কিন্তু দেওয়া রয়েছে, তো তোমরা এখান থেকে দেখে নাও। এরপরে হচ্ছে ইতিকথা। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর হচ্ছে কার্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছেন প্রফেসর শঙ্কু। তো দেখো প্রথম পয়েন্ট হচ্ছে ঘটনার পরিচয়, শিক্ষার উন্নতি, বজ্রপাত পরবর্তী ঘটনা। ঠিক আছে, এরপরে হচ্ছে কার্ভাসের অনাগ্রহ প্রকাশ, এগুলো হচ্ছে এই পয়েন্ট অনুসারে তোমাদের এটা লিখতে হবে প্রশ্নের উত্তরটিকে। 6 নম্বর দেখো প্রশ্ন দেখো কার্ভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে। কিভাবে প্রফেসর শঙ্কু বুঝলেন যে কার্ভাস বৈজ্ঞানিক মহলে উপস্থিত হবার উপযুক্ত হয়ে উঠেছে, অথবা কার্ভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে এমন দাপুটে মন্তব্যের কারণ কি। ঠিক আছে, দেখো প্রথমে এখানে পারদর্শিতা অর্জন এই একটা পয়েন্ট করবে, তারপর হচ্ছে আচরণের ভিন্নতা, মানব সুলভ বুদ্ধির প্রকাশ, এগুলো হচ্ছে সবই কি কার্ভাস সম্পর্কে। ঠিক আছে, তারপর হচ্ছে শেষের কথা। এভাবে এই প্রশ্নের উত্তরটিকে লিখবে। নেক্সট দেখো 7 নম্বর দেখে খাঁচা সমেত কার্ভাস উধাও। কার্ভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল, এই প্রশ্নের উত্তরটা দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে কার্ভাসকে কেনার প্রচেষ্টা। ঠিক আছে, আর্গাস নামে সেই জাদুকর সেই কার্ভাসকে কেনার চেষ্টা করেছিল। এরপর কার্ভাসের উধাও হয়ে যাওয়া, আর্গাস কি করেছিল, কার্ভাসকে চুরি করে নিয়ে চলে গিয়েছিল। ঠিক আছে, সেই অংশটা এখানে লিখতে হবে। এরপর 8 নম্বর দেখো প্রশ্ন দেখো কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, এটি কার উক্তি, কোন অসামান্য বুদ্ধির কথা এখানে বলা হয়েছে। অথবা এই প্রশ্নটিকে তোমাদের এভাবে বলতে পারে কি গল্পের শেষে কার্ভাস কিভাবে জাদুকর আর্গাসকে জব্দ করেছিল। ঠিক আছে, এখানে প্রথমে বক্তাকে সেটা লিখতে হবে,
ঠিক আছে। বক্তা হচ্ছে এখানে দেখো সত্যজিৎ রায়ের কাহিনী থেকে নেওয়া হয়েছে। উক্তিটি বক্তা হচ্ছে কে না বিখ্যাত জাদুকর অর্গাস। ওকে, এরপর পরের পয়েন্ট হচ্ছে উদ্দিষ্ট ও তার অসামান্য বুদ্ধি। এখানে কার সম্পর্কে বলা হয়েছে, সেখানে গর্ভাস সম্পর্কে বলা হয়েছে, সেটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে পয়েন্ট করে এই প্রশ্নের উত্তর লিখে তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আজকের এই ভিডিওটিতে আমরা তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের যে সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ এবং সোহাগ পাঠ তোমাদের গর্ভাস যেটা রয়েছে, এখান থেকে 3 নম্বর এবং 5 নম্বর মানে যে প্রশ্ন এবং উত্তর সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো। ঠিক আছে, আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে কিন্তু ইনস্টল করবে, সেখানে এর পিডিএফ ফাইলগুলো দেওয়া থাকবে। ওকে, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ঠিক আছে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।